আজকের দিনটিও অন্য বাকি সব দিনের মতন ছিল, কিন্তু এই দিনের আলোতে লুকিয়ে ছিল অন্ধকার এক ছায়া, যে ছায়া দুটি প্রাণকে কেড়ে নিবে এবং রেখে যাবে অসংখ্য প্রশ্ন, অবিশ্বাস আর শিহরণ। এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, এটি একটি পরিকল্পনা, একটা অপেক্ষা, একটা ঠান্ডা মাথায় নিখুঁতভাবে সাজানো একটি স্ক্রিপ্ট। আজকে প্রথমবারের মতো আমার এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা কথা বলবো সম্প্রতি ঘটে যাওয়া মোহাম্মদপুরের মা ও মেয়ে হত্যাকাণ্ড নিয়ে। এই ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে আমার, আপনার, জনসাধারণের কিছু প্রশ্ন মনে জাগতেই পারে। আজকে সেই প্রশ্নের উত্তর দিব, সাথে আমিও কিছু প্রশ্নের উত্তর খুঁজে নিব। প্রথমেই আসি চাবি হারানোর নাটক। মেইন ডোরের চাবি হারিয়ে গিয়েছে। কাজের মেয়ে ঘরে ঢুকা মাত্রই। ঘটনার সূচনা খুবই ছোট্ট কিন্তু খুবই মারাত্মক। এই ঘটনার সূচনা একটি মারাত্মক ইঙ্গিত প্রদান করে। মেইন ডোরের দরজার চাবি হারিয়ে গিয়ে গৃহকর্মী ঘরে ঢোকার পরপরই দরজার চাবি নেই, একেবারে অদৃশ্য। কোথায় হারিয়ে গেল সেই চাবি? প্রশ্ন হলো, এটা কি সত্যিই হারানো, নাকি এটাই ছিল প্রথম পদক্ষেপ? কারণ চাবি হারানো মানে কোনো একজন অদৃশ্য ব্যক্তি তখনই ঘরে প্রবেশের সুযোগ পেয়ে গিয়েছে, যেটা ঘরে থাকা বাকি মেম্বাররা জানতই না। দুইটা লাশ, দুই দিকে, দুই রুমে, ঠিক যেমনটা হত্যাকারীরা চেয়েছিল। একজন রান্নাঘরে, আরেকজন ডাইনিং রুমে। এটা কোনো কাকতালীয় ব্যাপার না, এটা সেই ধরনের দৃশ্য যে দৃশ্যে বোঝা যায় তারা লড়াই করেছেন, তারা দৌড়েছেন, তারা পালানোর চেষ্টাও করেছেন। একজন ঘুমিয়ে থাকা মানুষকে হত্যা করা যায়, কিন্তু দুজনকে, তাও আবার দুইটি ভিন্ন স্থানে। এটা কি আদৌ সম্ভব একজন মানুষের পক্ষে? এটা একা একজন মানুষের পক্ষে অসম্ভব, নির্মম ভাবে অসম্ভব। আমি তো এটাই বিশ্বাস করি। এটা হতে পারে একটা টিম ওয়ার্ক, এটা হতে পারে একটা টিম অ্যাটাক, অথবা বাড়ির ভেতরে আগে থেকে কেউ ছিল, কেউ অপেক্ষা করছিল। সবচেয়ে ভীতিকর বিষয় হচ্ছে কেউ কিছুই শুনেনি, কেউ কোনো আওয়াজই পায়নি। চারিদিকে কোনো আওয়াজ হয়নি, কোনো চিৎকার, ধস্তাধস্তি, লড়াই, কোনো কিছু শব্দই কেউ নাকি পায়নি। যেন মৃত্যু নেমে এসেছিল নিজেই, নিঃশব্দ পায়ে। এখানে দুটি সম্ভাবনার কথা আমি বলতে চাই। প্রথমটি, হামলাকারী প্রস্তুত ছিল, দ্রুত ছিল এবং পরিকল্পনা নিয়ে এসেছিল। এবং দ্বিতীয়টি, ভুক্তভোগীদেরকে আগেই নিস্তেজ করা হয়েছিল। হয়তো খাবারে কিছু, নয়তো গন্ধ জাতীয় কিছু, অথবা হাতের কাছে থাকা নিস্তেজকারী কোনো কিছু। দুটো ক্ষেত্রেই বার্তা একই, এটা হঠাৎ রাগের বিস্ফোরণ একদমই ছিল না। এটা ছিল চিকন, ধারালো, পরিকল্পিত। সোশ্যাল মিডিয়াতে আরেক নাটক। মানুষজন ভুক্তভোগীকে দোষারোপ করছে। নিজের কাজ নিজে করলেই ভালো হতো, নিজের কাজ কি নিজে করতে পারে না, গৃহকর্মী রাখার কি দরকার ছিল। এসব মন্তব্য শুধুমাত্র ভুল নয়, এগুলো হচ্ছে অপরাধীকে রক্ষা করা। অপরাধ এবং অপরাধীকে রেখে অন্যদিকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে গৃহকর্মী রাখেন। দেশ থেকে হাজার হাজার টাকার বিনিময়ে দেশের বাইরে গৃহকর্মী পাঠানো হয়। সবার ঘরে তো এমনটা হয় না। গৃহকর্মী রাখা কখনোই কোনো অপরাধ নয়। অপরাধ হলো সেসব মানুষের উদ্দেশ্য এবং তাদের অপরাধের কালো ছায়া। আমাদের সমাজে সবচেয়ে বেশি যে অপরাধ হয় তা হলো নিজের ঘরে, আত্মীয়দের থেকে, অথবা খুবই কাছের কোনো মানুষজনদের থেকে। যেমন স্বামীর হাতে স্ত্রী খুন, শ্বশুর বাড়ির নির্যাতন, আত্মীয়তা বিরোধ এবং প্রতিবেশীর হিংসা। এসব তো প্রতিদিনের। তাহলে কি আত্মীয়তা নিষিদ্ধ করা উচিত? সম্পর্ক নিষিদ্ধ করা উচিত? না, কারণ সম্পর্ক অপরাধী নয়। অপরাধী হলো সেই ব্যক্তি যে অপরাধ করে, সুযোগ খুঁজে এবং সুযোগ পেলে আঘাত করে। গৃহকর্মী হোক, আত্মীয় হোক কিংবা বন্ধু বান্ধব হোক, সম্পর্ক অপরাধ নির্ধারণ করে না। অপরাধ চেনা যায় তার প্রস্তুতি দেখে, তার উদ্দেশ্য দেখে, তার হিসেবি নীরবতা দেখে, তার পেছনে লুকিয়ে থাকা ছায়াগুলোকে দেখে। শেষের প্রশ্নগুলি মূলত সত্যের আসল দরজা খুলে দিবে। তো চলুন প্রশ্নগুলো কি সেগুলো বলি। এই ঘটনার আসল উত্তর লুকিয়ে আছে তিনটি মাত্র প্রশ্নে। কারা ঘরে ঢুকলো, কিভাবে ঘরে ঢুকলো এবং কেন এটি করা হলো। মোটিভ এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। মোটিভ ছাড়া কখনোই কিছু হয় না। আপাতত
এই ঘটনা নিয়ে আপডেট আমার কাছে এতটুকুনি আছে, যা আমি সোশ্যাল মিডিয়া এবং নিউজে দেখেছি। পুলিশ এখনো চেষ্টা করে যাচ্ছে অপরাধীকে খুঁজতে, অপরাধী সম্ভবত ধরাও পড়েছে। পরবর্তী আপডেট নিয়ে আমি আবার হাজির হব। ততদিন পর্যন্ত এই 3টি প্রশ্নের উত্তর আপনারাও খুঁজতে থাকুন। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই প্রশ্নগুলো কাউকে জিজ্ঞেস না করব, প্রশ্নগুলোর উত্তর না পাবো, অপরাধী ঠিক তার ছায়ার নিচে নিজেকে সেভ করে রাখবে।